This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। ইতিমধ্যেই বাংলায় ভোটের দামামা বেজে গিয়েছে। সামনেই 2026 বিধানসভা ভোট, আর সেই বিধানসভা ভোটে মূল প্রতিপক্ষ দুটি দল। এই মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি। এছাড়া সে অর্থে আগামী 2026 বিধানসভা নির্বাচনে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে রয়েছে, তারা খুব একটা যে বেশি দাগ কাটবে সেরকম নিশ্চয়তা নেই। আর বাংলায় বহুদিন ধরে ভোট হয় একটা ন্যারেটিভকে সামনে রেখে, সেটা ইয়েস মমতা, নো মমতা, হয় মমতার পক্ষে নয় মমতার বিপক্ষে, মাঝে কিছু নেই। অতীতে আমরা যখন দেখতে পেয়েছি বাম জামানা জবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দল খুলেছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস দল খুলেছেন, তখন থেকেই ভোটে ইয়েস মমতা, নো মমতা এই হিসাবেই ভোট হয়েছে। 2011তেও আমরা দেখতে পেয়েছি ইয়েস মমতা, নো মমতা ভোট, অর্থাৎ মমতার পক্ষে অথবা মমতার বিপক্ষে, মাঝে অন্য কোন রকম কোনো প্রচার, কোনো ইস্যু কিছু থাকে না। 2016 বিধানসভা ভোট, 2021 বিধানসভা ভোট তার ব্যতিক্রম নয়। 2026-এও যে তার ব্যতিক্রম হবে সেটা এই মুহূর্তে অন্তত বলা যাচ্ছে না। এবারও ভোট হতে চলেছে ইয়েস মমতা, নো মমতা, অর্থাৎ হয় মমতার পক্ষে নয় মমতার বিপক্ষে। এখানে একদম স্পষ্ট যে যারা মমতার পক্ষে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, যারা মমতার বিপক্ষে তারা বিজেপিকে ভোট দেবে। এর মধ্যে হিন্দু, মুসলিম, বাঙালি, হিন্দিভাষী কোনো পার্থক্য নেই। হয় তুমি মমতার পক্ষে, না হয় তুমি মমতার বিপক্ষে। স্বাভাবিকভাবেই সিপিএম যারা করে, সিপিএম এর তাবড় তাবড় নেতারা ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে রাস্তাঘাটে বেরিয়ে মুখে বিজেপির বিরোধিতা করলেও ভোট বক্সে যে তারা বিজেপিকেই ভোট দিতে বলবে, তা এখন থেকেই বোঝা যায় যে তার কারণ তারা নো মমতার পক্ষপাতী। আর ইয়েস মমতা কারা হবে? যারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতিতে বিশ্বাস করেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। এই বিষয় নিয়েই আগামী 2026 বিধানসভা ভোটে ভোটযুদ্ধে অবতীর্ণ হতে চলেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি। স্বাভাবিকভাবেই যারা যে কথা দিয়ে শুরু করেছিলাম যে অন্যান্য দলরা সে অর্থে রাজনৈতিকভাবে কোনো দাগ কাটবে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে সমস্ত দল এই মুহূর্তে রয়েছে, বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমস্ত দল এই মুহূর্তে রয়েছে, তাদের মূল উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসের ভোট কাটা এবং বিজেপির সুবিধা করে দেয়া। এছাড়া বাদবাকি দলগুলোর কোনো রকম আগামী 2026 বিধানসভা নির্বাচনে কাজ নেই। আর এই আবহে শূন্য হয়ে যাওয়া সিপিএম এর মূল কাজ মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে ডিস্টার্ব করা, মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের ভোট কাটা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা। সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়কে যে নোংরা কদর্য ভাষায় আক্রমণ করে তা অতীতে আমরা দেখে এসেছি। জ্যোতি বসু থেকে শুরু করে সুভাষ চক্রবর্তী, গৌতম দেব থেকে শুরু করে অনিল বসু, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো না কখনো কদর্য ভাষায় আক্রমণ করেছেন। যে শিক্ষিত বা শিক্ষা নিয়ে সিপিএম বড়াই করে, তারা যে কতটা নিম্ন রুচির, কতটা নিম্ন শিক্ষার অধিকারী, তা তাদের অতীতে বলা ভাষা বারংবার প্রমাণ করে এসছে। আর তাদের দেখানো রাস্তাতেই বিজেপি হেঁটেছে। বিজেপি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নানান নোংরা ভাষায় আক্রমণ করেছে। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারে যখন আহত হন, তার পায়ে প্লাস্টার করা হয় এবং সেই প্লাস্টার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভায় যান, বক্তৃতা দেন। সেই বক্তৃতা করা নিয়েও বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন যে শাড়ি তুলে ঠ্যাং দেখাচ্ছে, বারমুডা পড়লেই তো হয়, তাহলে পুরোটা ভালো করে দেখা যায়। দিলীপ ঘোষের সেই বক্তব্য নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। অবশ্য স্মৃতি তো অনেকের ভালো থাকে না, তাই আমরা সেই ভিডিও আরেকবার দেখাচ্ছি। প্লাস্টার কাটা হয়ে গেল, ব্যান্ডেজ মারা হয়ে গেছে, আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখবেন, শাড়ি কেন বারমুড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। শাড়ি কেন বারমুড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। দেখলাম সেই ভিডিও যেখানে দিলীপ ঘোষ, তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি, যে এই মুহূর্তে বিজেপিতে আবার কোন ঠাসা, সেই দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কদর্য আক্রমণ করেছিলেন। যদিও যে কথা বললাম, এই আক্রমণ যে নতুন ছিল তা নয়, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এর থেকেও কদর্য ভাষায় আক্রমণ করেছিল
অতীতে সিপিএম। মমতা সদবা না বিধবা এই আক্রমণও করা হয়েছিল। মমতার বর আছে, মমতার বরকে দেখবা এই রকম ভাষাতেও আক্রমণ করা হয়েছিল। গৌতম দেব, সুভাষ চক্রবর্তী, অনিল বসু এরকম কথা বলেছিলেন। আবার ওই যে বাবু পোষা, বড়লোক বাবু, গরিব লোক বাবু, এই ধরনের বক্তব্যও সিপিএম এর নেতারা বিভিন্ন সময় করেছিল। ছোট ছোট ভাবে সেই ভিডিও একবার দেখি। মমতা মানে সভ্যতা লিখেছে, মমতা মানে সভ্যতা। কিসের সভ্যতা? ও বক্তৃতা করেছে ঘরোয়াতে গত ৫০ দিনের আগে কি বলেছে? বলেছে আমাকে চেন্নাই থেকে, ম্যাড্রাস থেকে, ব্যাঙ্গালোর থেকে আমাকে বলেছিল টাকা নাও, আমি টাকা নেব না। আমি বলি ঠিক কথাই বলে, সত্যি কথা বলা। নেবে কেন? ও চেন্নাই ব্যাঙ্গালোরের টাকা নেবে কেন? ওই কলকাতায় সোনাগাছিতে যেসব মেয়েরা থাকে তাদের ঘরে যখন বড় পয়সাওয়ালা বাবু বসে তারা ছোট বাবুদের দিকে তাকিয়েও দেখে না। মমতাকে আমেরিকা টাকা দিচ্ছে, ও চেন্নাই ব্যাঙ্গালোরের টাকা নেবে কেন? সুভাষ দা মানে আমাদের সুভাষ চক্রবর্তীর কথা বলছি। সুভাষ দা বললো মমতার স্বামীকে দেখবা, আসো আমাকে কয় আসো আমার লাগে আসো, দেখতে যদি চাও আসো আমার সাথে, চলো ওদিকে চলো। যাই হোক সুভাষ দার কথা মমতার কান পর্যন্ত চলে গেল। মমতা ও ছেলেদের বললো কুমারী কুমারী বাদ দে। দেখলাম সে সমস্ত ভিডিও। অর্থাৎ সিপিএম হোক বা বিজেপি, কেউই মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করতে খুব একটা পিছিয়ে ছিল না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় শূন্য হয়ে যাওয়া সিপিএম, তারা কি খুব একটা পিছিয়ে আছে? অন্তত দিলীপ ঘোষ যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিল তাতে সিপিএম একটু হীনমন্যতায় ভুগছিল। তারা ভাবছিল যে সত্যিই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যে রকম কদর্য ভাষায় আক্রমণ অতীতে করেছিলাম, আমাদেরকেও তো দিলীপ ঘোষ ছাপিয়ে গেল। এটা কি মেনে নেওয়া যায়? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা আমাদের তো রক্তে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা আমাদের তো ডিএনএতে আছে। তাই আমাদেরকে পিছনে ফেলে দিয়ে বিজেপির এক সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে বারমুডা পরে আছে, ঠ্যাং তো তুলে দেখালেই হয়, পুরোটা ভালো করে দেখা যায়, এইভাবে আক্রমণ করলে আমরা পিছিয়ে গেলাম। যদিও বেশি দিন পিছনে থাকতে হয়নি, তার কারণ চোরে চোরে মাস্তুতো ভাইয়ের মতো এই মুহূর্তে বাংলায় সিপিএম আর বিজেপি যে ওই রকমই মাস্তুতো ভাই তা বলার অপেক্ষা রাখে না। তাই দিলীপ ঘোষ যেই পথে হেঁটেছিলেন সিপিএম এর দেখানো পথে, আর ঠিক একই পথে এই মুহূর্তে হাঁটছেন সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বলাই বাহুল্য, এই বিকাশকে এই মুহূর্তে বাংলার বুকে নতুন যে সমস্ত বেকার যুবক যুবতীরা আছেন তাদের চাকরি খাওয়ার মাস্টার বলে সকলেই মন্তব্য করছেন। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি মন্তব্য করেছে জানেন? কোন লুকিয়ে চুরিয়ে নয়, একদম সোশ্যাল মিডিয়ায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি মন্তব্য করেছেন। একবার ভেবে দেখুন, যে শিক্ষিত সিপিএম, যারা শিক্ষার বড়াই করে, যারা রুচির বড়াই করে, তাদের নেতা, তাদের আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি মন্তব্য করেছেন একবার দেখুন, স্ক্রিনে দেখাচ্ছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য: মমতা দিল্লিতে গেছেন রাষ্ট্রপতি শাসন আদায় করতে, পালিয়ে গিয়ে ফিরে আসার কাঁদনি গাইবার অছিলায় রাষ্ট্রপতি শাসন চাই। রাজ্যের মুখ্যমন্ত্রী ভিন রাজ্যের পুলিশকে প্রকাশ্যে কাপড় টেনে দেখিয়ে বলছে, দেখুন ঘরের কাপড় পরে এসেছি। এর থেকে বড় বেহায়াপনা আর কি হতে পারে? বাংলার মেয়েরা এত নির্লজ্জ বেহায়া নয়। অর্থাৎ এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওই দিলীপ ঘোষ যেভাবে বলেছিলেন, পুরো ঠ্যাংটা তুলে দেখালেই তো হয়, বারমুডা পরে থাকলেই তো হয়, ভালো করে দেখা যায়, ঠিক একই রকম ভাষা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মুখে। বলছেন কাপড় টেনে দেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাপড় টেনে দেখেছেন? যারা ভিডিওটা দেখেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজ থেকে লাইভ করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশদের সামনে গিয়ে বলেছেন যে আপনারা এভাবে বাংলার মানুষগুলোকে অত্যাচার করছেন। আমি ঘর থেকে তড়িঘড়ি বেরিয়ে এসেছি, ঘরে যেই কাপড় পরেছিলাম সেই কাপড় পরে বেরিয়ে এসেছি। বাইরে যেই কাপড় পরে আসে সাধারণত আমাদের ঘরের মহিলারা, ঘরে যে কাপড় পরে থাকে সেই কাপড় পরে সচরাচর বাইরে বেরোয় না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাঙালি পরিবারের একজন মহিলা, সেই মহিলা ঘরে পরিহিত কাপড় পরেই গেছেন এবং তিনি যেই ঘটনার জন্য সেখানে গেছেন সেই ঘটনার গুরুত্ব বোঝাতে দিল্লি পুলিশদের সামনে দাঁড়িয়ে নিজের কাপড়টা দেখিয়ে বলেছেন যে দেখুন আমি ঘরে যেই কাপড় পরেছিলাম সেই কাপড় পরেই বেরিয়ে এসেছি। আপনারা এতটা বাংলার মানুষদের উপর অত্যাচার করছেন যে আমি আমার
কাপড় পরিবর্তন করে আসার সময়টুকুনি পর্যন্ত পাইনি। আর সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার যে মানুষগুলো বঙ্গভবনে গিয়ে দিল্লি পুলিশের কাছে অত্যাচারিত হচ্ছে, তাদের পাশে তো সিপিএম দাঁড়াচ্ছে না, উল্টে সিপিএম এর নেতা আইনজীবী যে এই মুহূর্তে বাংলার বেকার যুবকদের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কেস করে করে, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন কাপড় টেনে দেখাচ্ছেন, লজ্জা করে না, নির্লজ্জ বেহায়া বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলার বুকে সিপিএম আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো নির্লজ্জ বেহায়া না এসছে না আসবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে বড় নির্লজ্জ বেহায়া এই মুহূর্তে পশ্চিমবাংলায় নেই। আপনাদের এত বড় ঔদ্ধত্য, শূন্য করে দিয়েছে বাংলার মানুষ আপনাদের, তারপরেও ঔদ্ধত্য কমছে না। যে মহিলাকে দিনের পর দিন নাগারে গালিগালাজ করেছেন, নাগারে কুৎসা করেছেন, সেই মহিলার বদান্যতায় এখনো পর্যন্ত বাংলায় রাজনীতি করতে পারছেন। সেই মহিলা বলেছিল বদলা নয় বদল চাই। সেই মহিলা যদি একবার বদলা নেওয়ার ডাক দিত, তাহলে আর গায়ে কোর্ট পরে ওই আদালতে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মামলা করতে হতো না, বাংলার জনগণ বুঝে নিত। ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে বেহায়া বলছেন, নির্লজ্জ বলছেন, লজ্জা থাকলে প্রকাশ্যে ক্ষমা চাইবেন, লজ্জা থাকলে প্রকাশ্যে ক্ষমা চাইবেন। তার কারণ আপনাদের মতো নির্লজ্জ বেহায়া অসভ্য রাজনীতিবিদ বাংলার রাজনীতিকে নষ্ট করেছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।